আজকে আমরা পড়ব অনুপাত। অনুপাত আমাদের মূলত দু ধরনের হয়, একটা হচ্ছে লঘু অনুপাত এবং গুরু অনুপাত। আরেক ধরনের অনুপাত আছে, সেটা হলো সমানুপাত। যেমন ধরে নাও এখানে আছে 3:4। এটা হলো আগে ছোট আছে এবং পরে বড় আছে, এইটা হচ্ছে বলে লঘু অনুপাত। এবং একটা যদি সামনে বড় থাকে এবং পরে ছোট থাকে, সেটা হয় গুরু অনুপাত। গুরু অনুপাত। এবং যদি দুদিকেই সমান থাকে, যেমন ধরে নাও 5:5, সেইটা হয় যে সমানুপাত। সমানুপাত। এবং তোমাদের যে একটু একটু বড়দের জন্য বলছি, যারা একটু 7-8 পড়ো, তাদের অনেক সময় অঙ্ক থাকে যে অঙ্কটি সমানুপাতে আছে নাকি দেখো। তখন ধরে নাও একটা অঙ্ক আছে, আমি কিউ দিয়ে এটা লিখছি 3:5 এবং সমানুপাত সমানুপাত এখানে আছে যে 9:15। এখানে এইটা হচ্ছে আমাদের প্রথম পদ, আমি পদ, এইটা হলো দ্বিতীয় পদ, এইটা হলো তৃতীয় পদ, এইটা হলো চতুর্থ পদ। তাহলে এই বেলায় আমরা কি কি দেখব, যে এখানে একটা সূত্র আছে যে প্রথম গুণিত চতুর্থ সমান দ্বিতীয় গুণিত তৃতীয়, হয়েছে? হ্যাঁ, তো আমরা এখানে দেখব যে যদি এই দুটো সমান হয়, তাহলে যদি এই ফর্মুলাটা আমাদের মিলে যায়, তাহলে হয়ে যাবে যে এইটা সমানুপাতে আছে। তো আমাদের এখানে প্রথম পদ ইন্টু চতুর্থ পদ মানে 3:15। তো আমরা সবাই জানি 3×15=45 এবং 5×9 5×9 এই দুটোই সমান হচ্ছে। সেই জন্য আমরা এটাকে বলবো যে এই রেখাটি সমানুপাতে আছে। আচ্ছা, এবার ধরো আর একটা অঙ্ক নিচ্ছি, যেটা ধরে নাও এখানে আছে 4:6 সমানুপাত 2:5। এটা আমরা একই সূত্রে বলবো প্রথম গুণিত চতুর্থ মানে 4×5, 4×5=20 এবং 6×2 কত হবে 12। তো এইটা দেখো, এইটা হচ্ছে সমান হচ্ছে না, এই দুটো সমান হচ্ছে না, সেই জন্য এটাকে বলবো সমানুপাতে নেই। তাহলে এইটা কি হবে, সমানুপাতে আছে, আর এইটা সমানুপাতে নেই। আচ্ছা, তোমাদের বড় যেটা হয় সেটা হচ্ছে অনুপাত। এখানে একটা অনুপাত দেওয়া থাকবে এবং একজনের বয়স দেওয়া থাকবে। যেমন ধরো এখানে লেখা আছে দুজনের বয়সের অনুপাত 3:2 এবং প্রথম জনের বয়স দেওয়া আছে ধরে নাও 12। হ্যাঁ, তাহলে দ্বিতীয় জনের বয়সটা কত? তখন তোমরা কী করবে, প্রথম জনের বয়সটাকে প্রথমটা দিয়ে ভাগ করবে। এখানে প্রথম জনের দেওয়া আছে, ওই জন্য আমি প্রথমটা দিয়ে ভাগ করলাম। ভাগ করলে হয়ে যাবে যে আমার 4 হয়ে যাবে। তো 4, এই 4টাকে এই 2 দিয়ে আমরা গুণ করব। তাহলে 4×2, যে অ্যান্সারটা বেরোবে সেটা হচ্ছে দ্বিতীয় জন দিয়ে গুণ করতে হবে। এটা কত হবে 3×8। আচ্ছা, তাহলে দ্বিতীয় জনের বয়স কত? দ্বিতীয় জনের বয়স হয়ে যাবে 8। তাহলে আমরা উত্তর লিখে দেবো দ্বিতীয় জনের বয়স সমান 8 বছর।
আচ্ছা, তোমাদের আরেক ধরনের অঙ্ক থাকে যে যেটা অনুপাত এবং মোট দেওয়া থাকে, আর দেওয়া থাকে একটা মোট। ধরে নাও ধরো 3 বন্ধুর বয়স, আচ্ছা অনেক বয়স হয়ে গেছে, এবার একটু অন্যদিকে যাই। আচ্ছা, ধরো টাকা পয়সার দিকে যাচ্ছি। ধরো 3 বন্ধুকে, আচ্ছা 3 বন্ধুর নাম লিখে দিই, রাম, কমল ও সুভাষ। এই 3 বন্ধুকে, সুভাষকে 60 টাকা দিয়ে তার দাদু তাদের বলল 3:2:5 ভাগে ভাগ করে নে। তখন একটু পদ্ধতিটা কঠিনের দিকে হয়ে যায়। তখন আমাদেরকে এখানে আনুপাতিক ভাগার ব্যবহার করতে হয়। তো আমাদের আনুপাতিক ভাগারটা কী, মানে কী ব্যবহার করতে হয়? আনুপাতিক ভাগহার। তো তখন আমরা কী করবো, এই যে ধরে নাও এই অঙ্কটাই, রামের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার কত হবে? আচ্ছা, তখন কী হবে, এই 3 জনের যোগ এবং এই যে রাম যত অনুপাত পেয়েছে ততটা হচ্ছে উপরে থাকবে। তাহলে নিচে কী হবে, 3 + 2 + 5 আর উপরে থাকবে 3। তাহলে কত হবে, নিচে 10 আর উপরে 3 হয়েছে। তো একইভাবে রাম, কমল, সুভাষ এই 3 জনেরই বার করে নেবো। তাহলে কমলের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার কত হবে? 3 + 2 + 5 আর উপরে 2। কেন 2? কেন এখানে কমলের অনুপাত 2 আছে। এবং সুভাষের পাওয়া টাকার আনুপাতিক ভাগহার কত হবে? একই জিনিস, 3, 2, 5 আর উপরে 5 কত হবে? উপরে 5 আর নিচে 10। এখানেও 2, নিচে 10। এখানে উত্তর হলো না। এখানে এবারে হচ্ছে এটা ভাগহারটা বার করলাম। এবারে হচ্ছে আসল উত্তরের দিকে যাই। রামের পাওয়া টাকার পরিমাণ সমান, রাম কত টাকা পেয়েছে? তখন কী করবো, এই ভাগহারটাকে দিয়ে মোটটাকে ভাগ করে দেবো। তাহলে মোট আমাদের কত, আমি এখানে বলে দিচ্ছি মোট গুণিত ভাগহার। এটা করলেই তোমার উত্তর চলে আসবে। তাহলে রামের পাওয়া টাকা, এখানে মোট কত, মোট 60 টাকা। 60 গুণিত এখানে কত, 3/10। তাহলে 10 6 60, তাহলে 6 3 18 টাকা। তাহলে রামের পাওয়া টাকা কত? এত টাকা। এবং একইভাবে কমল পাই কত টাকা, কমল কত টাকা পাবে? 60 গুণিত এখানে 3-এর 10 আছে, এখানে 2-এর 10 আছে, তাহলে আমরা 2-এর 10 দিয়ে গুণ করবো। তাহলে এইটা দিয়ে কেটে দেবো, তাহলে এটা হয়ে যাবে 6 দুগুণে 12, তাহলে 12 টাকা। আর কে আছে? সুভাষ পাই 60 গুণিত 5-এর 10 সমান 0 0 কেটে গেলে 5 6 30, তাহলে 30 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল যে তাহলে কত টাকা করে পাবে সবাই? রাম পাবে 18 টাকা, কমল পাবে 12 টাকা এবং সুভাষ পাবে 30 টাকা। আচ্ছা, তোমাদের এখানে উত্তর নিজেও দেখে নিতে পারবে, অঙ্ক করে উত্তর ঠিক আছে নাকি নিজেও বুঝতে পেরে যাবে। এদের যে টাকাগুলো পেলো সেটার মোট করলেই নিশ্চয়ই যে টাকাটা দাদু দিয়েছিল সেই টাকাটা পেয়ে যাবো। তাহলে আমরা এখানে আবার মোট করে দেখে নিই। 18 + 12 + 30 যোগ করে নেবো। আমার যোগ করলে 60 হচ্ছে। এই 60টাই হলো দাদু টাকা দিয়েছিল, দাদু যে টাকাটা দিল সেটা হলো 60 টাকায়। তো আমাদের এখানে উত্তর আর এখানে উত্তর মিলে গেছে, তাহলে আমাদের অঙ্ক ঠিক আছে।
তোমাদের এরকমই কিছু অঙ্ক আমি একটা করে উদাহরণ দিতে চাই, তোমাদের বইয়ের মধ্যেই থাকতে পারে। তো গত বছর গৌরাঙ্গপুর গ্রামের স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যার অনুপাত ছিল 4:1। তো গ্রামের মোট জনসংখ্যা 6,550 জন হলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত? তো এখানে কি আছে, আমাদের হচ্ছে মোট দেওয়া আছে, এখানে হচ্ছে মোট দেওয়া আছে আর অনুপাত দেওয়া আছে। তখন আমরা কি করব, আমরা বলেছি তাহলে ভাগহার পদ্ধতি ব্যবহার করতে হবে। তাহলে ভাগহার পদ্ধতি ব্যবহার করলে পেয়ে যাব যে, তাহলে প্রথমে ভাগহার, তাহলে স্বাক্ষর লোকের লোক সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে, এই নিচের দুটো যোগ, 4 যুক্ত 1 আর উপরে কত স্বাক্ষর বলেছে, তাহলে 4, তাহলে 4 কত হবে, তাহলে এটা 4/5। এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা পরিচয়হীন লোক সংখ্যার আনুপাতিক ভাগহার কত হবে, নিচে দুজনের দুটো অনুপাত যোগ আর উপরে 1 কেন, এখানে 1 আছে তাই 1, তাহলে 1/5। আচ্ছা, এবার কি করব, তাহলে অক্ষর পরিচয় লোকের সংখ্যা এবং নিরক্ষরের লোকের সংখ্যা করে নেব। তাহলে স্বাক্ষর লোকের সংখ্যা, আমি কি বলেছি, মোট গুণিত ভাগহার। তো মোট কত, মোট 6,550 গুণিত 4 গুণিত 5, তাহলে 5 দিয়ে কাটা যাবে, 5 একে 5, 5 3 15, 5 একে 0, এটা করলে হয়ে যাবে 0 4 2 5, তাহলে 5,240 এত জন। এবার অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা, অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা সমান মোট গুণিত ভাগহার। মোট কত, 6,500 ইন্টু 1/5 বললে 1,310, তাহলে কত হবে 1,310 এত জন। তাহলে স্বাক্ষর ও অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত আমরা দেখতে পেয়ে গেলাম। এখানে আছে স্বাক্ষর লোকের সংখ্যা কত এবং অক্ষর পরিচয়হীন লোকের সংখ্যা কত, উত্তর পেয়ে গেলাম। এই অঙ্কগুলো আমরা পরীক্ষা খাতায় 2 থেকে 3 নম্বর অবশ্যই দেখতে পারি, যারা বিশেষ করে 7, 6, 7, 8 থাকে, এটা থাকে না তবে 6, 7 অবশ্যই থাকে, এই অঙ্ক থাকবেই। তোমাদের আর এক ধরনের অঙ্ক যেটা আমি প্রথমে শিখালাম, যে একটা মান দেওয়া থাকবে আর একটা হচ্ছে অনুপাত দেওয়া থাকবে, তাহলে আর একজনের বার করতে হবে, সেরকম একটা অঙ্ক তোমাদের উদাহরণ দেখাচ্ছি। আচ্ছা, এখানে বলেছে পুলকবাবু ও মানিকবাবুর বয়সের অনুপাত 7:9 এবং মানিকবাবুর বয়স 72 বছর হলে পুলকবাবুর বয়স কত? তাহলে আমরা কি করব, এখন এখানে পুলকবাবুর বলেছে আর এখানে মানিকবাবুর বলেছে, এটা দেখতে হবে যে এখানে পুলকবাবু মানিকবাবু, তাহলে মানিকবাবুর কিন্তু দ্বিতীয়টা, তাহলে কী করবো, মানিকবাবুর অনুপাতটাকে দিয়ে মানিকবাবুর বয়সটাকে ভাগ করে দেবো। তাহলে এখানে লিখবো যে, তাহলে 72 ভাজিত ওখানে কত আছে 9 করলে হয়ে যাবে 8 9 72, তাহলে 8 এবং এই 8টাকে দিয়ে 7কে গুণে, 7টা কি পুলকবাবুর বয়সের অনুপাত, ঠিক আছে। তাহলে এখানে 8, তাহলে এখানে লিখে দেবো পুলকবাবুর বয়স, পুলক
বাবুর বয়স সমান 8 গুণিত 7 56, তাহলে এত বছর। আচ্ছা, এখানে আমরা উত্তর কী করে দেখব? এই যে উত্তরটা বেরিয়েছে আর এই যে পুলকবাবুর মানিকবাবুর বয়সটা ছিল আর পুলকবাবুর বয়সের অনুপাতটা এবার বার করে নেব। তাহলে আগে পুলকবাবু আছে, তাই জন্য তাহলে আমরা 56 অনুপাত 72, তাহলে আমরা এটা করলে হয়ে যাবে আচ্ছা, আমাদের এটাই ছিল এটা। তার মানে আমাদের অঙ্ক একদম সঠিক আছে। এই প্রশ্নগুলো তোমরা 1 থেকে 2 নাম্বার অবশ্যই থাকে। যারা 6, 7 আছে তাদের তো থাকবেই, 5-এরও থাকতে পারে, এইটা থাকে না সম্ভবত, এইটার আগের ধরনের অঙ্কটা থাকে। তো এইটা 5, 6 অবশ্যই থাকে, 5, 6 তো থাকবেই। ঠিক আছে, তো আজকের মতো এটাই। গুড বাই। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো।